সুগার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাহাড়ি ঢালে উপুড় হয়ে শুয়ে ধীরে ধীরে প্রতিটি ইঞ্চি মাটি খুঁড়ছিল। তার হাতে ছিল ছোট্ট একটি খুন্তি, তবে এক টুকরো জমিও বাদ যাচ্ছিল না। হঠাৎ একটি কালো ঘাসের মতো কিছু বেরিয়ে আসে। সে দ্রুত খুন্তি চালায়, তারপর ছেলেকে ডেকে বলে, টান দাও। এটাই তারা খুঁজছিল, এটাই তাদের ধনরত্ন। ছোট ছেলে রাজে অবাক হয়ে তাকায় সেই কঠিন ঘাসের শিকড়টার দিকে। সে বুঝতে পারে না কেন এই জিনিসটি সোনার চেয়েও দামি। আরও বুঝতে পারে না পরিবারের সবাই কয়েকদিন তুষারে শুয়ে যে সম্পদ খুঁজেছে তার বাবাই আবার তা জুয়ায় হারিয়ে দিলেন। তবে সে জানে একটা কথা, তার বাবার ঋণ শোধ করতে হলে তাকে আরও বেশি করে চীনা ঔষধি পোকা তুলতে হবে। প্রতি বছর বসন্তে এলে হিমালয়ের উচ্চভূমিতে শুরু হয় এক সোনার খনি খোঁজার উৎসব। হাজার হাজার নেপালি পরিবার সন্তান সমেত ৪,০০০ থেকে ৫,০০০ মিটার উচ্চতায় ওঠে। সময়, ঘাম, এমনকি জীবন ঝুঁকিতে ফেলে এই আধা পোকা আধা ঘাস ধরনের স্বর্ণঘাস খুঁজতে। এটি যেমন সোনা, তেমনি এক প্রাণঘাতী জুয়া। ড্যানচেন দেলাকো একজন মধ্যস্থতাভোগী। যখন নীল রঙের এক রহস্যময় বাক্স বন্ধ করেন, তখনই শুরু হয় এক আন্তর্জাতিক লেনদেনের গল্প। বাক্সটি পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। প্রথম গন্তব্য কাঠমান্ডু। সেখানে ব্যবসায়ী ডানুর সাথে দেখা হয়। তারপর দুজনে মিলে বাক্সটি নিয়ে উড়ে যায় হংকং। চীনা ভেষজের দোকানগুলির ভেতর দিয়ে ঘুরে অবশেষে পৌঁছে যায় ক্রেতার দরজায়। প্রতিটি শুঁয়োপোকা ঘাস ধাতব ডিটেক্টরে পরীক্ষা করা হয়। সব সত্যি প্রমাণিত হলে দোকানদার পুরো চালানটাই কিনে নেয়। একজন দোকানদার বছরে ৭ থেকে ১০ টন পর্যন্ত পণ্য ক্রয় করে। ১০ বছর আগের তুলনায় এখন এর দাম বেড়েছে ২০ গুণ। বর্তমানে চীনের বাজারে চাহিদা প্রায় ২০০ টন। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৪০০ কোটি ইউয়ান, প্রায় ৮,০০০ কোটি টাকারও বেশি। চাহিদা এত বেশি যে সরবরাহে ঘাটতি দেখা যায়। এই আধা পোকা আধা গাছ ধরনের ঔষধ তিব্বতীয় ভাষায় যাকে বলা হয় ইয়ারসাগুম্বা। ইয়ারসাগুম্বা তিব্বত ও হিমালয়ের ৩,০০০ থেকে ৫,০০০ মিটার উচ্চতায় পাহাড়ি তৃণভূমিতে জন্মায়। এর দাম এত বেশি যে প্রতি বছর হাজার হাজার গ্রামবাসী পাহাড়ে গিয়ে এটি খোঁজে। যদি ভাগ্য ভালো হয় ২ মাসেই তারা ১ বছরের উপার্জন করে ফেলতে পারে। নেপালের পশ্চিমাঞ্চলীয় দোলপা জেলার উরিকেট গ্রামে বসবাস করে কৃষক সুগার। সেই স্ত্রী, ২ ছেলে ও বৃদ্ধ মায়ের সঙ্গে থাকে। আগে তারা সামান্য উপার্জন করে বেঁচে থাকত, কিন্তু এখন অর্থের প্রয়োজনে সুগার প্রতি বছর মে মাসে ৫,৫০০ মিটার উচ্চতার পাহাড়ে যায় শীতকালের পোকা তুলতে। সেখানে সে প্রায় ২ মাস অবস্থান করে। এই বছর সে সিদ্ধান্ত নেয় পুরো পরিবারকে সঙ্গে নেবে, বিশেষ করে ১২ বছরের বড় ছেলে রাজেকে। এখন সে পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত। যাত্রার আগে বৃদ্ধা মা সবার কপালে ঘি মাখিয়ে সাদা খাতা পরিয়ে প্রার্থনা করেন যেন সবাই নিরাপদে ফিরে আসে। এই দৃশ্য প্রতি বছর বসন্তে উপত্যকায় দেখা যায়। গ্রামের সবাই ঘোড়ায় মালপত্র বোঝাই করে এক বিশাল যাত্রায় বেরিয়ে পড়ে শুঁয়োপোকা ঘাস খুঁজতে। গ্রাম তখন প্রায় ফাঁকা হয়ে যায়। স্কুল, দোকান, সরকারি অফিস সব বন্ধ। কোনো মৃত্যু হলেও শেষকৃত্য হয় না। সব কিছু থেমে থাকে যতক্ষণ না শুঁয়োপোকা খোঁজার মানুষগুলো ফিরে আসে। আগামী ৮ থেকে ১০ দিন ধরে হিমালয় রূপ নেয় এক ব্যস্ত সোনার রাজ্যে। মানুষরা ১ বছরের আয় ২ মাসে করার স্বপ্নে পাহাড়ে পাড়ি জমায়। কিন্তু ড্যানচেন দেলাকো এখনও রওনা হয়নি। সে সংগ্রাহক নয়, একজন মধ্যস্থতাভোগী, যে কাঠমান্ডুর ব্যবসায়ী ডানুর হয়ে কাজ করে। সে আগেভাগে লাখ লাখ ইউরো দিয়ে শুঁয়োপোকা কিনে রাখে। তার এই কাজে অনেক ঝুঁকি রয়েছে। মে জুনে প্রায় ৬০,০০০ জন সংগ্রাহক দোলকা এলাকায় আসে, যার ফলে এলাকার জনসংখ্যা বেড়ে যায় ৬ গুণ। পাহাড় জুড়ে গড়ে ওঠে অস্থায়ী তাঁবুর শহর। সুগার ও তার পরিবার অবশেষে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮০০ মিটার উচ্চতায় অবস্থিত বঙ্গা শিবিরে পৌঁছালো। সেদিনের ক্যাম্প পুরোপুরি ঘন মেঘে আচ্ছন্ন ছিল। এক তরুণ তীব্র উচ্চভূমি অসুস্থতায় ভুগছিল। তার জীবন এখন মৃত্যুর মুখে, কিন্তু পাহাড়ে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। নিকটতম হাসপাতালেও যেতে সময় লাগবে ৫ দিনের হাঁটা পথ। প্রতি বছরই অভিজ্ঞতার অভাবে অনেক তরুণ পর্বতারোহী প্রাণ হারায়। তবুও সোনার ঘাস অর্থাৎ ইয়াম্বাগুসার প্রাণঘাতী আকর্ষণ মানুষকে বারবার টেনে আনে। যখন মূল অভিযাত্রীরা শিবিরে চলে আসে, তখন ব্যবসায়ী দানচেন্ডেলাও রওনা দেওয়ার প্রস্তুতি নিলেন। তিনি চাইলেন আগে বঙ্গা ক্যাম্পে গিয়ে দেখতে,
লোকেরা যে ইয়ারসাগুম্বা সংগ্রহ করেছে তার মান কেমন। এ সময় ক্যাম্পে থাকা সংগ্রাহকেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল কিভাবে ভালো মানের ইয়ারসাগুম্বা খুঁজে পাওয়া যায়। পাশেই খেলছিল রাজের ছোট ভাই সুলুনলা। সে কৌতূহলী হয়ে বড় ভাই রাজেকে জিজ্ঞেস করলো, আসলে এই ইয়ারসাগুম্বা জিনিসটা কি। রাজে বুঝিয়ে বলল, যখন পাহাড়ের জমে থাকা বরফ গলতে শুরু করে তখন রক্ত মিশ্রিত পানি ও বৃষ্টির জল মাটিতে প্রবেশ করে। সে সময় এক ধরনের ছত্রাকের স্পোর বা বীজ মাটির নিচে থাকা এক প্রজাতির শুঁয়োপোকার শরীরে লেগে যায়। তারপর সেই ছত্রাক ধীরে ধীরে সেই পোকার শরীর দখল করে নেয়, তার শরীরকে সম্পূর্ণভাবে ছত্রাকে পরিণত করে এবং মৃত পোকার দেহে জন্ম নেয় শীতের পোকা। যখন আবহাওয়া উষ্ণ হয় সেই ছত্রাক পোকার মাথা থেকে একটি দণ্ডাকৃতি গাছের মতো অংশ গজিয়ে তোলে, যা মাটির ওপর বেরিয়ে আসে। এটি হলো গ্রীষ্মের ঘাস। এভাবে জন্ম নেয় শীতের পোকা, গ্রীষ্মের ঘাস ইয়ারসাগুম্বা। কথিত আছে প্রায় 1500 বছর আগে এক ইয়াক ব্যবসায়ী দলের মালিক দেখেছিলেন তার ইয়াকগুলো এই অদ্ভুত ঘাস খাওয়ার পর শক্তি ফিরে পায়। তারপর থেকেই এটি রাজাদের জন্য উপহার বা রাজদরবারের মূল্যবান বস্তু হয়ে ওঠে। ক্যাম্পের সকালে অনেকে আগেভাগে বেরিয়ে পড়ল ভাগ্য পরীক্ষা করতে, কিন্তু সুগার তার পরিবারকে নিয়ে আরও উঁচু তাপমাত্রা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবস্থিত ক্যাম্পের দিকে রওনা হলো। সে আশা করছিল সেখান থেকে আরও বেশি ইয়ারসাগুম্বা পাওয়া যাবে। পাহাড়ের ঢালে সবাই ঝুঁকে বসে 1 ইঞ্চি করে মাটি খুঁড়ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলে। কখনো কেবল কয়েকটা ভুট্টার রুটি খেয়ে তারা শক্তি ধরে রাখে। এই সময় সুগার তার ছেলের রাজেকে শেখাচ্ছে কিভাবে ইয়ারসাগুম্বা খুঁজতে হয়। অন্যান্য অভিভাবকদের মতো সেও আশা করে ছেলের তীক্ষ্ণ দৃষ্টি ও তরতাজা শক্তি তাদের আরও বেশি ইয়ারসাগুম্বা এনে দেবে। কিন্তু 4500 মিটার উচ্চতার পাহাড়ে যেখানে বাতাস পাতলা ও ঠান্ডা প্রবল, সেখানে 12 বছর বয়সী এক শিশুর পক্ষে ঝোপঝাড়ের নিচে লুকিয়ে থাকা সেই ক্ষুদ্র ইয়ারসাগুম্বা খুঁজে বের করা সত্যি কঠিন কাজ। 1 মাস কেটে গেল। এখন রাজের ইয়ারসাগুম্বা খোঁজার দক্ষতা অনেক বেড়েছে। সে এখন দ্রুত চিহ্নিত করতে পারে এবং নিখুঁতভাবে খুঁড়ে তুলতে পারে। এমনকি জানে কিভাবে ব্রাশ দিয়ে ধীরে ধীরে এর গায়ের মাটি পরিষ্কার করতে হয়, যেন এর গায়ে কোনো দাগ না পড়ে, কারণ দাগ পড়লে বাজারে এর দাম কমে যায়। বিশ্বের মোট ইয়ারসাগুম্বার 2%রও কম আসে নেপাল থেকে। মূল উৎপাদন হয় চীনের সিংহাই ও তিব্বত মালভূমিতে। আগে একজন নেপালি সংগ্রাহক দিনে 100টি ইয়ারসাগুম্বা পেতেন। এটা ছিল একদম স্বাভাবিক। কিন্তু এখন প্রতি বছর প্রায় 60,000 মানুষের অতিরিক্ত খননের কারণে যদি কেউ দিনে 10টি পায়, সেটা এখন ভাগ্যের আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। এই মূল্যবান ঘাস অনেকের মনে লোভ ও হিংসা জাগিয়েছে। এক পাহাড়ি সরাইখানায় চোখ রক্তবর্ণ হয়ে যাওয়া এক লোক চারপাশের মানুষদের বলছিল সে 1.5 মাস ধরে 150টি ইয়ারসাগুম্বা সংগ্রহ করেছিল, কিন্তু এক মুহূর্তের অসতর্কতায় সব চুরি হয়ে গেছে। এখন তার কাছে শুধু হতাশা। সে জানে না এখন সে কি করবে। কিন্তু দুর্ভাগ্য এখানেই থামেনি। সুগারও বিপদে পড়ল। জুয়ায় আসক্ত হয়ে সে হারিয়ে ফেলল বহু কষ্টার্জিত টাকা। ফলে ছেলে রাজেকে বাধ্য হতে হলো আরও উঁচু, আরও তীব্র তুষারপাতের পাহাড় পার হয়ে যেতে। বাবার জুয়া খেলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আরও বেশি ইয়ারসাগুম্বা খুঁজতে। 4500 মিটার উচ্চতার গিরিপথের ওপারে দানচেন্ডেলা আশ্রয় নিলেন বুটওয়ালি শহরের এক সরাইখানায়। সবাই ইয়ারসাগুম্বা খনন করে টাকা উপার্জন করে না। সংগ্রাহকদের খাবার ও আশ্রয় দেওয়া, সেটাও এক ধরনের স্থায়ী উপার্জন। এখানে সাধারণত নগদে লেনদেন হয়, তবে কেউ চাইলে ইয়ারসাগুম্বা দিয়েও বিল মেটাতে পারে। একটি সাধারণ ইয়ারসাগুম্বার দাম প্রায় 100 রুপি, আর উৎকৃষ্ট মানের হলে 300 রুপিতেও বিক্রি হয়। এখানে পাহাড়ি সরাইখানায় মাত্র 150 রুপিতে কেনা যায় ক্যাসেট, পাউরুটি আর মাংসজাত খাবার। যখন দানচেন্ডেলা আবার যাত্রা শুরু করলেন, সুগার ও তার পরিবার তখন প্রায় 5500 মিটার উচ্চতার পর্বতচূড়া পেরোচ্ছিলেন। তারা তীর্থহ্রদে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ দিচ্ছিল, একটি ভালো ফসলের আশায় প্রার্থনা করছিল। আর তাদের পায়ের নিচে প্রায় 4100 মিটার উচ্চতার এক উপত্যকার মাঝখানে একটি ফুটবল খেলা জমে উঠেছিল। পরবর্তী কয়েকদিন সব সংগ্রাহক বিশ্রাম ও আনন্দ উপভোগের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সাথে থাকা 3 বছর
আগে অতিরিক্ত পরিশ্রমে মারা যাওয়া এক বন্ধুকে স্মরণ করার জন্য। এ সময় সুগার ও তার পরিবার অবশেষে শিয়ানচুই ইয়াংদিতে পৌঁছালো। যদিও তখন জুন মাস, তবুও 4600 মিটার উচ্চতার রাত ছিল হাড় কাঁপানো ঠান্ডা। বরফ গলতে শুরু করার সাথে সাথে নতুন খনন ক্ষেত্রগুলো ধীরে ধীরে ধসে পড়ছিল। সুগার তার ছেলেকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। যদিও রাজে এখন ইয়ারসাগুম্বা চিনতে খুব পারদর্শী, কিন্তু তার পর্বতারোহণ অভিজ্ঞতা ছিল খুবই কম। আকাশ অন্ধকার হয়ে এলো, আবহাওয়া হঠাৎ বদলে গেল। তারা এক গুহায় আশ্রয় নিল, আগুন জ্বালালো। বাবা ছেলে কাপড়ে জড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরল। এই কঠিন রাতটা একসাথে পার করলো। শেষ পর্যন্ত গুহা ছেড়ে যাওয়ার আগে সবাই পরবর্তী আগন্তুকের জন্য কিছু জ্বালানি কাঠ রেখে যায়। আজ বাড়ি থেকে 7 জেলা দূরের দানচেনডেলা ইতিমধ্যে 6টি 5000 মিটার উচ্চতার পর্বত পেরিয়ে সিয়ানচুই ইয়েংদি পৌঁছেছেন। তিনি প্রতি পিস 150 রুপিতে 120টি ইয়ারসাগুম্বা কিনলেন। লেনদেন শেষে একটি ছবি তুলে রাখলেন স্মৃতিচিহ্ন হিসেবে। যদিও এখন গ্রীষ্মকাল, কিন্তু টানা কয়েকদিনের তুষারঝড়ের কারণে সংগ্রহের কাজ বন্ধ রাখতে হলো কয়েকদিন। আবহাওয়া খারাপ থাকলে মানুষ সিনেমা দেখে সময় কাটায়। একটি ইয়ারসাগুম্বা দিয়েই কেনা যায় একটি টিকিট, কিন্তু সব শিশু সেই সুযোগ পায় না। রাজে অবশ্য ভাগ্যবান, তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তির কারণে সংগ্রহের কাজ হয়েছে চমৎকারভাবে। বাবা সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর তার ছোট ভাই সুলেনরাকেও এই কাজে যুক্ত করবেন। আজ দানচেনডেলা আবার ছোট রাজের সঙ্গে দেখা করলেন। প্রতি টুকরো 180 রুপির ভালো দামে তাদের সব ইয়ারসাগুম্বা কিনে নিলেন। পরিবারটি মধ্যস্থতাভোগীকে বিদায় দিল। এটি বোঝায় 2 মাসব্যাপী ইয়ারসাগুম্বা যাত্রারও সমাপ্তি। এখন দানচেনডেলাকে দ্রুত সব ইয়ারসাগুম্বা নিয়ে গ্রামে ফিরতে হবে। এগুলো ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে, কিন্তু বেশিক্ষণ রোদে রাখা যাবে না, না হলে এগুলো ভেঙে যাবে আর তার মূল্য একেবারে নষ্ট হয়ে যাবে। 2 মাসের কঠোর পরিশ্রম তখন বৃথা যাবে। এই মৌসুমে তিনি মোট 10 কিলোগ্রাম ইয়ারসাগুম্বা সংগ্রহ করেছেন। চীনের উচ্চমানের বাজারে এই ইয়ারসাগুম্বার দাম দাঁড়ায় প্রায় 25 লক্ষ ইউয়ান, যা এক সাধারণ নেপালি মানুষের 250 বছরের আয়ের সমান। এত মূল্যবান পণ্য পরিবহনও অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হয়। নিরাপত্তা দলের কঠোর পাহারায় দানচেনডেলা অবশেষে ইয়ারসাগুম্বাগুলো নিরাপদে কাঠমান্ডু পৌঁছে দিলেন। রপ্তানিকারক দানু আগেই সেখানে অপেক্ষা করছিলেন। দানু 1998 সাল থেকে কাঠমান্ডুর বাজারে ইয়ারসাগুম্বা কিনে আসছেন। তখন প্রতি কেজির দাম ছিল প্রায় 1000 থেকে 1300 ইউয়ান। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 52,000 ইউয়ান প্রতি কেজি। প্রথম দিকে তিনি প্রায়ই চীনের লাসায় এসব বিক্রি করতেন, কিন্তু 2-3 বছর আগে তিনি আবিষ্কার করলেন চীনের হংকংয়ের বাজার আরও বড়। শেষ পর্যন্ত হাজার হাজার নেপালি গ্রামবাসীর 2 মাসের কঠোর পরিশ্রমে সংগৃহীত এই ইয়ারসাগুম্বাগুলো একজন হংকংয়ের চীনা ওষুধ ব্যবসায়ীর হাতে এসে পৌঁছায়। 30 বছর আগে তিনি মূল ভূখণ্ড চীন থেকে হংকংয়ে এসে ওষুধ ব্যবসা শুরু করেছিলেন। গত 10 বছরে ইয়ারসাগুম্বার দাম 20 গুণ বেড়ে গেছে দেখে তিনি আশা করছেন এবছর বিক্রি হবে প্রায় 200 টন। এক টুকরো উন্নত মানের ইয়ারসাগুম্বা এখন সোনার চেয়েও দামি। আজ এই বিস্ময়কর ওষুধ ইয়ারসাগুম্বা শ্যাম্পেনকেও ছাড়িয়ে গেছে। বহু উচ্চবিত্ত পার্টিতে এটি এখন বিলাসবহুল পানীয় হিসেবে পরিবেশিত হয়। যদিও ইয়ারসাগুম্বা সাময়িকভাবে কিছু নেপালি পরিবারের জীবন আলোকিত করেছে, তবে এই পোকা ঘাসের সোনার জ্বর কতদিন টিকে থাকবে? এই জমি আর বরফ মাটির নিচে লুকিয়ে থাকা জীবগুলো আর কত বসন্ত দেখবে, কেউ জানে না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দশকের সাথেই থাকুন। ধন্যবাদ।